হ্যালো অ্যান্ড ওয়েলকাম অল টু স্টাডি উইথ সুদীপ। আমরা আগের দিন 2019-এর WBPSC ফুড এসআই এর জেনারেল স্টাডিজের প্রশ্নগুলো করেছি। আজকে আমরা অঙ্ক অর্থাৎ অ্যারিথমেটিকের যে 50টা প্রশ্ন আছে সেগুলো সলভ করার চেষ্টা করব। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন আমাদেরকে যে আমরা যেন অ্যারিথমেটিক ক্লাস আরও করার চেষ্টা করি বা করি। আমরা যথাসাধ্য চেষ্টা করছি। যেটা বলার সেটা হলো যে আমাদের কাছে যথেষ্ট পরিমাণে ইনফ্রাস্ট্রাকচার ছিল না, অর্থাৎ কিছু মেটেরিয়াল তো লাগে অঙ্ক করানোর জন্য, সেগুলো আমাদের কাছে ছিল না। আমরা কোনোভাবে একটু জোগাড় করার চেষ্টা করেছি, আমরা চেষ্টা করছি আপনাদেরকে হেল্প আউট করার। তবে একটা কথা এখানে একটু বলে রাখি, আমরা কিন্তু জাস্ট অঙ্ক সলভ করার চেষ্টা করব। কেমন? অঙ্কগুলো জাস্ট পরপর করতে থাকবো। দেখুন, একটা অঙ্ক করার হাজার রকম উপায় আছে, হাজার রকম মেথড আছে। আপনাদের যদি মনে হয় যে কোনো একটি অঙ্ক অন্যভাবেও করা যেতে পারতো বা আরেকটু ইজি প্রসেসে করা যেতে পারতো, ইজি মেথডে আরও সহজে করা যেতে পারতো, তাহলে আপনারা অবশ্যই সেটা করতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। কিন্তু আমরা আপাতত জাস্ট চেষ্টা করব যে পরপর আমরা 50টা প্রশ্ন দেখি কতগুলো আমরা করতে পারছি এবং জাস্ট সলভ করার চেষ্টা করব। এবং এই PYQগুলো শেষ হয়ে গেলে এরপরে আমরা আরও কিছু অ্যারিথমেটিকের এরকম, যদি একটা ক্লাসে 50টা সম্ভবও না হয় তাহলে অন্তত 20টা কি 30টা করে অঙ্ক করার চেষ্টা করব। এরপর আমাদের অ্যারিথমেটিক ক্লাসও থাকবে আপনাদের জন্য। কেমন? তাহলে আজকে দেখে নিই কতগুলো প্রশ্ন আমরা করতে পারছি। এখানে ধরুন নাম্বার সিস্টেম থেকে প্রশ্ন আছে, প্রফিট অ্যান্ড লস আছে, টাইম অ্যান্ড ডিস্টেন্স আছে, টাইম অ্যান্ড ওয়ার্ক আছে, আর এছাড়াও বোট আপস্ট্রিম ডাউনস্ট্রিম আছে, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট থেকে প্রশ্ন আসতে পারে, যেমন আমাদের সিলেবাস অলরেডি ডিসকাস করা আছে এবং তার জন্য একটা ভিডিও আছে, চ্যানেলে দেখে নিতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই আজকের প্রথম প্রশ্নটা। প্রথম প্রশ্নতেই একটা সিরিজ দেওয়া আছে, লাস্ট নাম্বারটা কত হবে জিজ্ঞেস করা হয়েছে। কেমন? তো যে কোনো সিরিজেই আমরা খুব জটিলতার মধ্যে না গিয়ে প্রথমেই আমরা ডিফারেন্সটা আগে দেখে নেব। তাহলে 12 থেকে 16 ডিফারেন্স হলো 4, পরের ডিফারেন্স হলো 16, তারপরেরটা হলো 36, তারপরেরটা হলো 64, তাই তো 64। তাহলে এখানে একটা সুন্দর ইজি প্যাটার্ন আমরা দেখতে পাচ্ছি। এটা হলো 2 স্কোয়ার, পরেরটা 4 স্কোয়ার, তারপরেরটা 6 স্কোয়ার, তারপরেরটা 8 স্কোয়ার দেখছি। স্বাভাবিকভাবেই পরেরটা হবে 10 স্কোয়ার বা 100। তাহলে 132 প্লাস 100, আনসার হবে 232। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নিই। পরেরটা আছে, সুরেশ borrowed ₹800 at 6% and Naresh borrowed ₹600 at 10%. After how much time will both have equal debts? আমাদের জিজ্ঞেস করা হয়েছে ইকুয়াল ডেটস সিম্পল ইন্টারেস্টে, অর্থাৎ সরল সুদে আমাদের সুদ আসল কখন সমান হবে। সুদ আসল মানে হলো অ্যামাউন্ট। দুটো সিম্পল ফর্মুলা আপনাদের জন্য একবার মনে করিয়ে দিই, যারা বিগিনার আছেন বা সবে এই সিম্পল ইন্টারেস্টের অঙ্ক প্রথমবার করছেন। একটা হলো ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট হলো PRT/100। ঠিক আছে, এমন নয় যে সব সময় লাগবে, কিন্তু এটা একদম একটা বেসিক ফর্মুলা, একবার রিভাইজ করিয়ে দেওয়ার জন্য বলছি। পরেরটা হলো অ্যামাউন্ট ইকুয়াল টু হবে প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট, অর্থাৎ এই অ্যামাউন্টটা হলো আমাদের সুদ আসল। আমরা টোটাল কত ফেরত দেবো যেখান থেকে ধারে নিয়েছি, তার মধ্যে আমাদের যত ধার নিয়েছি সেটা থাকবে, প্লাস সুদটা থাকবে স্বাভাবিকভাবেই। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বলছে যে এমন একটা সময় আসবে, কোন সময়, কতটা সময় পরে সুরেশ আর নরেশ দুজনেরই এই অ্যামাউন্ট অংশটা সেম হবে। অ্যামাউন্টটা কখন সেম হবে? তাহলে সুরেশের ক্ষেত্রে অ্যামাউন্ট কত হচ্ছে আগে আমরা দেখে নিই। সুরেশের ক্ষেত্রে অ্যামাউন্ট হচ্ছে প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট আমাদের করতে হবে। সিম্পল ইন্টারেস্ট হচ্ছে সুরেশের ক্ষেত্রে পি, রেট হচ্ছে 6%, টাইম আমরা টি ধরলাম। ঠিক আছে, ইকুয়াল টু অ্যামাউন্ট নরেশের ক্ষেত্রে যেটা হবে লিখে নিই, প্রিন্সিপাল প্লাস আবার সিম্পল ইন্টারেস্ট 600 ইন্টু নরেশের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10% ইন্টু টি, তাই তো? এবার আমরা দুদিক থেকেই যদি পার্সেন্টেজগুলোকে বাদ দিয়ে দিই, কেটে দিই, আর জিরোগুলোকেও যদি এখান থেকে আমরা সরিয়ে দিতে পারি, এবার সিম্পল একটা আমরা সলভ করব।
60t minus 48t equal to 800 minus 600, তাহলে হচ্ছে 200, তাই তো? এটা হচ্ছে 12t equal to 200, টাইমটা আমরা বার করে নিচ্ছি 200/12, যেটা আমাদের হচ্ছে 16 2/3 ইয়ার্স। কেমন? উত্তর হবে অপশন ডি। বেশ, যেটা বলার এখানে সেটা হচ্ছে যে বেসিক আমাদের এই দুটো ইকুয়েশনই সমস্ত জায়গাতেই মোটামুটি কাজে লাগবে। তাহলে এই দুটো বেসিক ইকুয়েশনই মনে রাখার চেষ্টা করবেন সব জায়গায়। মানে সিম্পল ইন্টারেস্টে যদি কোনো অঙ্ক থাকে, এই দুটো একদম সিম্পল, এই দুটো বেসিক ইকুয়েশনের ওপরেই কিন্তু আমরা সমস্ত অঙ্ক করব সিম্পল ইন্টারেস্টের। কেমন? আরও কয়েকটা ছোট ছোট কনসেপ্ট আছে যেগুলো আমরা অঙ্ক করতে করতে একটু করে ওই জায়গাগুলো আপনাদের বলে দেব। ঠিক আছে, দেখে নিচ্ছি পরের প্রশ্ন। যেমন দেখুন, পরে আরেকটা নেক্সট প্রশ্নটাই আরেকটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক আছে। দেওয়া আছে a sum was put at simple interest at a certain rate for 3 years. Had it been put at 1% higher rate, it would have been fetched rupees 5100 more. The sum is, জিজ্ঞেস করা হচ্ছে যে কিছু পরিমাণ টাকা একটি নির্দিষ্ট হারে সরল সুদে বিনিয়োগ করা হলো 3 বছরের জন্য। যদি 1% বেশি সুদে তা রাখা হতো তাহলে 5100 টাকা অতিরিক্ত পাওয়া যেত। আমাকে জিজ্ঞেস করা হয়েছে ওই অর্থের পরিমাণ কত পরিমাণ টাকা। কেমন? বেশ, এবার তাহলে আমরা একটু কনসেপ্টের জায়গায় আসি। কনসেপ্টের জায়গাটা হচ্ছে, দেখুন এখানে বলা আছে 1% হায়ার রেট, ঠিক আছে, আর ইট উড হ্যাভ ফেচড 5100 মোর। এই দুটো কথাই এইখানে কনসেপ্ট আমাদের দিয়ে দিচ্ছে। অর্থাৎ যদি এরকম হয় যে 1% হায়ার রেটে, যদি 1 বছর 1% হায়ার রেট, তাহলে 3 বছরে কত পার্সেন্ট হায়ার রেট হচ্ছে? 1% ইন্টু 3 হবে, অর্থাৎ টোটাল 3% হায়ার রেট, তাই তো? তাহলে 3% হায়ার রেটে আমাদের বলছে 5100 টাকা হচ্ছে সেই অ্যামাউন্টটা। ঠিক আছে, সেই সামটা হচ্ছে, মানে টাকাটা হচ্ছে, ভ্যালুটা হচ্ছে 3% হায়ার রেটে 5100 টাকা। তাহলে 1%-এ কত হচ্ছে? 5100/3। একদম সিম্পল ঐকিক নিয়মে আমরা চলবো। তাহলে 100% মানে কত হচ্ছে? 5100/3 ইন্টু 100। ঠিক আছে, দেখি এখানে কাটাকুটিতে কত দাঁড়ায়। 17 3s are 51, তাই তো? তাহলে অ্যামাউন্টটা হচ্ছে, মানে প্রিন্সিপালটা হচ্ছে 170000, অর্থাৎ 4টে শূন্য, 1,70,000। সঠিক উত্তর হবে অপশন এ। ঠিক আছে, চলে যাচ্ছি পরের প্রশ্নে। What would be the simple interest obtained on an amount of 8,930 at the rate of 8% per annum after 5 years? খেয়াল করে দেখুন, এখানে কিন্তু আমাদের অ্যামাউন্ট দেওয়া আছে। কেমন? আমাদের সিম্পল ইন্টারেস্টটা বার করতে বলেছে, অর্থাৎ সুদ আসল দেওয়া আছে। আমাদের সরল সুদের অ্যামাউন্টটা বার করতে বলেছে, সরল সুদ কত। তো আমরা এখানে প্রিন্সিপাল বার করে আর ওই ফর্মুলার মধ্যে ঢুকতে যাব না। সব থেকে সহজ কনসেপচুয়ালি কীভাবে করা যেতে পারে অঙ্কটা, 8% পার অ্যানাম দেওয়া আছে, 1 বছরে 8% সরল সুদের হার, তাহলে 5 বছরে সেটা হচ্ছে 5 ইন্টু 8% হলো 40%। টোটাল 5 বছরে আমার সরল সুদের হার হলো 40%। ঠিক আছে, তাহলে সিম্পল ইন্টারেস্ট আমাদের বার করতে বলেছে। তাহলে এই যে অ্যামাউন্টটা দেওয়া আছে, আমরা জানি অ্যামাউন্ট ইকুয়াল টু প্রিন্সিপাল প্লাস সিম্পল ইন্টারেস্ট, তাই তো? তাহলে এই অ্যামাউন্টের 40%টাই তো আমাদের সিম্পল ইন্টারেস্ট হবে, তাই তো? কারণ এই অ্যামাউন্টের মধ্যে আমাদের প্রিন্সিপালটা ঢুকে আছে, সিম্পল ইন্টারেস্টটা ঢুকে আছে। আমার সিম্পল ইন্টারেস্টের পার অ্যানাম রেট হচ্ছে 8% পার অ্যানাম, তাহলে 5 বছরে আমার টোটাল সিম্পল ইন্টারেস্ট হলো 40%। এই অ্যামাউন্টের মধ্যেই আমার এই 40% সিম্পল ইন্টারেস্টে ঢুকে আছে। তাহলে উত্তর হবে 8,930 ইন্টু 40%, বা এটাকে এভাবেও বলা যায় যে 40% অফ 8,930, সেটাই হবে আমার সিম্পল ইন্টারেস্ট, তাই তো?
দেখিনি কত হচ্ছে, জিরোগুলো কেটে গেল, উত্তর হচ্ছে, দেখুন একটা জিনিস এখানে 3 × 4 2, মানে ইউনিট প্লেসেতে 2 যে দুটো থাকবে এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশন হবে, তাহলে অপশন এ আর অপশন বি, কিন্তু এই দুটো কিন্তু এমনি বাদ চলে যাচ্ছে, এলিমিনেট করে দিতে পারছি, কিন্তু যেহেতু এখানে দুটো 2 দিয়ে ইউনিট প্লেসে আছে আমাদের ক্যালকুলেশনটা করতেই হচ্ছে। তাহলে 36, 37, 35, তাই তো 3572, অপশন সি হলো কারেক্ট অপশন। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নিই। The LCM of two numbers is 2376 while the HCF is 33. If one of the numbers is 297 then the other number is, আমরা জানি একটা সহজ একদম ফান্ডামেন্টাল ব্যাপার বলে দিই, সেটা হলো LCM ইন্টু HCF যখন দুটো নাম্বার দেওয়া থাকবে তাদের LCM ইন্টু HCF ইজ ইকুয়াল টু হবে প্রোডাক্ট অফ দ্য টু নাম্বারস, বা সেই দুটো অঙ্কের যোগফল। ঠিক আছে, তাহলে এলসিএম দেওয়া আছে 2376, এইচসিএফ দেওয়া আছে 33, একটা নাম্বার দেওয়া আছে 297, আর একটা নাম্বারকে আমরা এক্স ধরে নিলাম। ঠিক আছে, আমাদের এখান থেকে এক্স বার করতে হবে। কাটাকুটিতে যেতেও পারি, বা যদি আপনারা কনসেপচুয়ালি জিনিসটাকে করতে চান সেভাবেও করা যেতে পারে। আমি সাজেস্ট করবো কাটাকুটিতে আমাদের যাওয়ার দরকার নেই, কারণ আমরা অতটা সময় পাবো না। কনসেপচুয়ালি আমরা কী করে করব জিনিসটা, দেখুন এই দুটো নাম্বারকে যদি আমরা গুণ করি 2376 আর 33, এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে এই গুণফলের 3 × 6 হবে 18, অর্থাৎ ইউনিট প্লেসটায় যে ডিজিটটাই হবে না কেন, যে নাম্বারটাই হবে না কেন, তার ইউনিট প্লেসটায় 8 থাকবে, তাই তো? কারণ 3 × 6 হলো 18, তাহলে ইউনিট প্লেসটায় 8 থাকবে। এবার এদিকে আমাদের আছে 297, এর ইউনিট প্লেসে আছে 7, তাহলে সাথে সাথে কিছু একটা নাম্বার আমাদের গুণ করতে হবে যার ইউনিট প্লেসে 8 থাকবে। আমরা জানি 7 × 4 হলো 28, তাই তো? তাহলে দেখুন তো অপশানে কোথাও ইউনিট প্লেসে 4 আছে কিনা এরকম কোনো অপশান আমরা পাচ্ছি, আছে, অপশান বি আছে আমাদের 264, তাহলে উত্তর হবে অপশান বি 264। কেমন? এটা হলো সহজ পদ্ধতিতে করা যেতে পারে, অর্থাৎ আরেকটা নাম্বার যেটা আমাদের চেয়েছে সেটা হবে, উত্তর হবে অপশান বি 264। না হলে আরও একভাবে করা যেত, এটাকে পুরোপুরি কাটাকুটি করে আনসারটা বার করা যেত। আমাদের তো পরীক্ষার সময় এত সময় থাকে না, সুতরাং সময় সেভ কীভাবে করা যায় সেটা ভাবতে হবে। ঠিক আছে, দেখে নিচ্ছি তাহলে পরের প্রশ্নটা। 3 men can do a piece of work in 18 days. 6 boys can also do the same work in 18 days. In how many days 4 men and 4 boys together will finish the work? টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে প্রশ্ন আছে। 3 জন লোক একটি কাজ 18 দিনে করতে পারে। একই কাজ 6 জন ছেলে 6 জন বালক 18 দিনে করতে পারে। তাহলে আমরা লিখতে পারি 3 men equal to 6 boys। ঠিক আছে, বা আমরা লিখতে পারি men equal to 2 boys, বা men by boys equal to 2/1। আরও লিখতে পারি এটাকে men is to boy হবে 2:1। ঠিক আছে, এবার এখানে আমরা একটা ছোট্ট জিনিস জেনে নিই, সেটা হলো টোটাল ওয়ার্ক, পুরো কাজটা ইকুয়াল টু হবে সবসময় এফিশিয়েন্সি ইন্টু টাইম। ঠিক আছে, আমরা এখানে যেটা বার করলাম সেটা হলো এফিশিয়েন্সির অনুপাত। আমাদের আগে টোটাল কাজটা বার করতে হবে। টোটাল কাজটা কত? এফিশিয়েন্সি আমাদের বলে দিয়েছে 3 men, তাহলে 3m ইন্টু কত দিনে করতে পারে? 18 দিনে কাজটা। ঠিক আছে, এবার m এর যে ইকুইভ্যালেন্ট ভ্যালুটা আমরা পেয়ে গেছি এখান থেকে 2, তাহলে এটাকে আমরা এইভাবেও লিখতে পারি 3 × 2 × 18। ব্যাস, এটুকু হলো। এবার আমাদের জিজ্ঞেস করেছে যে ইন হাউ মেনি ডেজ 4 men and 4 boys টুগেদার উইল ফিনিশ দ্য ওয়ার্ক। আমাদের এফিশিয়েন্সি এখানে কি দিয়েছে? 4 men প্লাস 4 boys, 4 × 2 প্লাস 4 × 1 কত হচ্ছে? 8 + 4 12। এইটা হলো আমাদের গিভেন এফিশিয়েন্সি।
ঠিক আছে, আমাদের জিজ্ঞেস করেছে টাইম বার করতে হবে, তাহলে এফিশিয়েন্সি হচ্ছে 12, টোটাল ওয়ার্ক হচ্ছে এই ভ্যালুটা, ঠিক আছে। এখান থেকে আমাদের টাইমটা বার করতে হবে, তাহলে টাইম হবে টোটাল ওয়ার্ক বাই ডিভাইডেড বাই এফিশিয়েন্সি, দ্যাট ইজ 12, তাহলে হচ্ছে 3 4 12, 2 9, টোটাল আমাদের 9 দিন সময় লাগবে। উত্তর হবে অপশন ডি 9 ডেজ। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন দিয়েছে আবার একটা টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে প্রশ্ন। এ ক্যান ডু আ পিস অফ ওয়ার্ক ইন 4 days অ্যান্ড বি ক্যান কমপ্লিট দ্য সেম ওয়ার্ক ইন 12 days. হোয়াট ইজ দ্য নাম্বার অফ ডেজ রিকোয়ার্ড টু ডু দ্য সেম ওয়ার্ক টুগেদার? এ কোনো একটি কাজ 4 দিনে করতে পারে, বি সেই কাজটি শেষ করতে পারে 12 দিনে। দুজনে মিলে একত্রে কাজটি করলে কত দিনে শেষ হবে? একটা কথা এখানে সবসময় মাথায় রাখবেন যে যখন দুজন এরকম এ আর বি দিয়ে দেওয়া হবে, যদি তারা একত্রে কাজ করে, একত্রে কোনো একটা কাজ যদি করে, তাহলে জানবেন যে যার কম দিন লাগছে, মানে এখানে এর 4 দিন লাগছে, বি এর 12 দিন লাগছে, অর্থাৎ এর কম দিন লাগছে, দুজনে একসাথে কাজটা করলে 4 দিনের থেকেও কম কিন্তু সময়টা লাগবে। এটা একটা নিয়ম, ঠিক আছে। তো উত্তরটা স্বাভাবিকভাবেই দুজনে এ আর বি যখন একসাথে কাজ করছে, উত্তরটা কিন্তু 4-এর থেকে কম হবে। 4-এর থেকে কমে অপশান আমাদের আছে 2 আর 3, অপশান এ আর অপশান বি, এই দুটোর মধ্যে যে কোনো একটা উত্তর হবে। এবার আমরা অঙ্কটা করে দেখি। এই অঙ্কটা আমরা দুভাবে দেখে নেব। আগে একটা একদম সহজ পদ্ধতিতে দেখে নিই, ইজিয়েস্ট শর্টকাটেতে, তারপরে একটু কনসেপচুয়ালি দেখব। প্রথমে হচ্ছে এ যদি কাজ একটা এক্স দিনে করতে পারে, বি যদি ওয়াই দিনে করতে পারে, তাহলে স্বাভাবিকভাবে দুজনে একসাথে কাজ করলে ওদের সময় লাগবে এক্স ইন্টু ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটা করে যদি আমরা দেখি তাহলে 4 ইন্টু 12 ডিভাইডেড বাই 4 প্লাস 12, 48 বাই 16, উত্তর হবে 3 দিন। ঠিক আছে, এইটা একভাবে করা যায়। আরও একটা কিভাবে, একটু কনসেপচুয়ালি যদি আমরা একটু দেখে নিই জিনিসটাকে। দেখুন, লং প্রসেসে তো আমরা পরীক্ষার সময় করার সময় পাবো না, কিন্তু একটু কনসেপচুয়ালি যদি জিনিসটাকে দেখে নিই, অঙ্ক যেভাবেই আসুক, যে প্রশ্ন যে যতটা ঘুরিয়ে আসুক না কেন, আমাদের বেসিক কনসেপ্টের জায়গাটা যদি ক্লিয়ার থাকে, তাহলে যে কোনো প্রশ্ন আমরা যেভাবে খুশি করতে পারি। ঠিক আছে, তার জন্য আমাদের হয়তো এই ফর্মুলা বা ছোটোখাটো শর্টকাটসগুলো জানতে হবে না। তাই ছোট্ট করে একটু আমরা কনসেপ্টটা এখানে দেখে নিই। কনসেপ্টটা কেমন না, এ যদি কাজটা 4 দিনে কাজ করে, তাহলে 4 দিন লাগছে সম্পূর্ণ কাজটা করতে, অর্থাৎ 1। ঠিক আছে, সম্পূর্ণ কাজটাকে 1 ধরলাম, তাহলে একদিনে এ কতটা করছে? 1/4 অংশ কাজ। ঠিক আছে, এটা গেল এ। বি এর ক্ষেত্রে কি হচ্ছে? 12 দিনে বি সম্পূর্ণ কাজটা করছে, তাহলে একদিনে বি কাজ করছে 1/12। তাহলে এ প্লাস বি একদিনে কতটা কাজ টোটাল করছে? 1/4 ইন্টু 1/12, তাই তো? এলসিএম টেলসিএম করে আমাদের যেটা বেরোচ্ছে সেটা হলো 4/12 বা 1/3। ঠিক আছে, তাহলে একদিনে এ প্লাস বি দুজনে একসাথে কাজ করছে 1/3। তাহলে একদিনে 1/3 কাজ যদি 1/3 পার্ট কাজ যদি একদিনে করে, তাহলে টোটাল কাজ যেটাকে আমরা 1 ধরছি, সেটা করতে কতটা সময় লাগবে? 1/1/3 বা 1 ইন্টু 3, উত্তর হবে 3 দিন। ঠিক আছে, এটাও একটা প্রসেস যেটা দিয়ে আমরা এই ছোটো অঙ্কগুলো টাইম অ্যান্ড ওয়ার্কের করতে পারি। এটা কিন্তু একটা খুব কনসেপচুয়াল জায়গা দিয়ে বোঝালাম আপনাদেরকে। ঠিক আছে, দেখে নিচ্ছি পরের অঙ্ক। Before 7 years, the ratio of ages of A and B was 3:4. After 9 years, তাহলে প্রেজেন্টের থেকে 7 বছর আমরা পেছনে গেলাম আর 9 বছর আমরা সামনে যাচ্ছি, তাহলে টোটাল আমাদের কতটা হচ্ছে? এটা যদি প্রেজেন্ট হয়, 7 বছর পেছনে 9 বছর সামনে, টোটাল হচ্ছে 16 বছরের একটা টাইম। ঠিক আছে, তাহলে বলছে আফটার 9 years রেশিও অফ দেয়ার এজেস উইল বি 7:8, দ্য প্রেজেন্ট এজ অফ বি উইল বি। 7 বছর আগে যদি 3:4 থাকে, সেটাকে আমরা লিখতে পারি 3x
4x, ঠিক আছে। তাহলে 7 বছর আগে 3x প্লাস যদি আমি 16 করি, মানে 16 বছর পরের যে রেশিওটা, 4x প্লাস 16 আর একটা 16 বছর, 3x প্লাস 16 হলো 7, তাই তো, আর 4x প্লাস 16 হলো 8। এবার এইটাকে সলভ করে আমরা এক্সটাকে বার করে নেব। একশো 28, 112, ঠিক আছে। তাহলে 4x ইকুয়াল টু হচ্ছে 16, x ইকুয়াল টু 4। আচ্ছা, এক্সের ভ্যালু আমরা 4 পেলাম। তাহলে আমাদের জিজ্ঞেস করেছে প্রেজেন্ট এজ অফ বি, 7 বছর আগে, তাহলে বি এর বয়স কত ছিল? 4 ইন্টু 4, 16 বছর, 7 বছর আগে ছিল, তাহলে প্রেজেন্ট এজ কত? 23, ঠিক আছে। অপশন ডি হবে উত্তর। পরের প্রশ্ন দেখে নিই। A father is 9 times as old as his son and the mother is 8 times as old as his son. The sum of the father's and mother's age is 51 years. What is the age of the son? x ধরে করা যায়, সহজে করা যাবে। পিতার বয়স পুত্রের 9 গুণ, তাহলে পুত্রের বয়স যদি আমি x ধরি, সান যদি x হয়, তাহলে ফাদার হচ্ছে 9x, মাদার হচ্ছে 8x, ঠিক আছে। আমাদের বলে দিয়েছে দ্য সাম অফ দ্য ফাদার অ্যান্ড দ্য মাদার্স এজ ইজ 51, তাহলে 9x প্লাস 8x ইকুয়াল টু 51। সহজ প্রশ্ন। 17x 51, x ইকুয়াল টু হবে 3, ঠিক আছে। পরের প্রশ্ন। A does 20% less work than B. If A can complete a piece of work in 7.5 hours, B can do it in, আবার একটা টাইম অ্যান্ড ওয়ার্কের প্রশ্ন আছে। প্রশ্নটা কিভাবে করছি আমরা? A, B বলেছে A does 20% less work than B, তার মানে B যদি 100 করে, তাহলে 20% লেস মানে A করবে 80। এটা হলো এফিসিয়েন্সি রেশিও। এফিসিয়েন্সি রেশিও 80:100 কত হচ্ছে? সরি, 4:5 হচ্ছে আমার এফিসিয়েন্সি। টাইম কত বলেছে? আচ্ছা, এফিসিয়েন্সি রেশিও যদি 4:5 হয়, টাইম তাহলে আমার লাগবে, অবভিয়াসলি উল্টোটা আমার টাইম লাগবে, 5:4 হবে, ঠিক আছে। 5:4 এর ইকুইভ্যালেন্ট আমাদের বলছে 7.5 ঘন্টা বা 15/2, ঠিক আছে। তার মানে আমরা এটাও লিখতে পারি যে 5x ইকুয়াল টু 15/2। এখান থেকে এক্সটা বার করে নিই, 3/2, ঠিক আছে। এক্সটা হলো 3/2, তাহলে 4x আমাদের বার করতে হবে। অর্থাৎ উত্তর হবে 6 ঘন্টা। তাহলে বি এর লাগছে 6 ঘন্টা সময় কাজ করতে, ঠিক আছে। সহজ প্রশ্ন ছিল। পরেরটা দেখে নিই। পরের প্রশ্ন কি বলছে? ইন হোয়াট প্রপোর্শন মাস্ট আ গ্রসার মিক্স হুইট অ্যাট 2.04 per kg and 2.88 per kg so as to make a mixture of what? 2.52 per kg. মিক্সচারের অঙ্ক আছে এটা। আচ্ছা, এটা কিভাবে করতে হবে? একটা খুব সহজ উপায়, হয়তো অনেকেই জানেন, তাও আরেকবার বলে দিই। মাঝখানে আমরা মিক্সচারের 2.52 পার কেজিটা লিখে নিচ্ছি। এক ধারে আমরা লিখব 2.04, আর এক ধারে আমরা লিখব 2.88। এইবার এরকম একটা ক্রিস ক্রস প্যাটার্ন আঁকবো। 2.52 মাইনাস 2.04 আমাদের একটা এখানে বার করতে হবে। 2.52 থেকে 2.04 মাইনাস করলে হচ্ছে 8.4, তাই তো। আর এদিকে হচ্ছে এটা মাইনাস করলে 2.88 থেকে 2.52 মাইনাস করছি 6,
3.36। ঠিক আছে, এবার ডেসিমালগুলো যদি তুলে দিই, 12 দিয়ে দুটো কাটছে, 3 4, তাহলে 3:4। এটা একদম শর্ট মেথডে করালাম অঙ্কটা, 3:4 হবে এটার উত্তর। কেমন? পরের অঙ্ক দেখে নিই। A sum of rupees 300 is divided among P, Q and R in such a way that Q gets rupees 30 more than P and R gets rupees 60 more than Q. Then ratio of their share is P, Q, R. 300 টাকা এদের মধ্যে ভাগ করা হয়েছে। কিভাবে ভাগ করা হয়েছে? না, P যদি X পায়, বলেছে P অপেক্ষা 30 টাকা বেশি পায় Q, তাহলে P এর থেকে 30 টাকা বেশি মানে হচ্ছে X + 30। আর বলেছে Q অপেক্ষা 60 টাকা বেশি পাবে R, তাহলে X + 30 + 60, বা এটাকে X + 90ও লেখা যায়। ঠিক আছে, তাহলে এটা টোটাল কত হচ্ছে? X + X + X, তিনটে X মিলিয়ে হচ্ছে 3X + 30 + 90 হলো 120। 3X + 120 = টোটাল আমার সামটা দেওয়া আছে 300। তাহলে এখান থেকে আমরা X এর ভ্যালু বার করব। 180 হলো, X হচ্ছে 60। X 60 হলো মানে 60 + 30 90, 90 + 60 150। ঠিক আছে, কেটে যাচ্ছে, 3 2s are 6, 3 3s are 9, 3 5s are 15। আনসার হবে 2:3:5, অপশন এ। পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন হলো, ইফ কস্ট অফ 15 eggs is rupees 75, then find out the cost of 4 dozen eggs। 15টা ডিমের দাম 75 টাকা, একটা ডিমের দাম 5 টাকা। ঠিক আছে, একটা ডিমের দাম 5 টাকা হলে 1 ডজন এগের দাম কত হবে? 5 × 12 60। ঠিক আছে, তাহলে 4 ডজন এগের দাম কত হবে? 240 টাকা, অপশন এ। পরের প্রশ্ন, P, Q and R start a business. P invests 3 times as much as Q invests and Q invests 2/3 as much as R invests. Find the ratio of capitals of P, Q and R. P, Q, R একটা ব্যবসা শুরু করলো। Q যে পরিমাণ বিনিয়োগ করে, P তার 3 গুণ বেশি বিনিয়োগ করে, ইন্টু 3 বিনিয়োগ করে। ঠিক আছে, আর বলছে আর যা বিনিয়োগ করে Q তার 2/3 অংশ বিনিয়োগ করে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 2/3। দেখো, এবার আমরা যেটা করতে পারি, এখানে যদি আমরা Q6 বিনিয়োগ করে ধরি, তাহলে Q কত হচ্ছে? 4, আর 4 হলে 12 হচ্ছে, 3 × 4 12 হলো P। তাহলে P/Q / R হচ্ছে আমার 12:4:6। দেখি কাটাকুটি করে কত উত্তর দাঁড়ায়। উত্তর হলো 6:2:3, অপশন সি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখি। Jagotram, a milk seller, has certain quantity of milk to sell. In what ratio he should mix water to gain 5% by selling the mixture at the cost price? সহজ অঙ্ক আছে, কস্ট প্রাইস বলেই দিয়েছে, ক্রয় মূল্যে 5% লাভ করবে মানে হচ্ছে 100 লিটার দুধেতে 5 লিটার জল মেশাবে, তাই তো? বা এটাও বলা যায় যে 5 লিটার জল মেশাবে 100 লিটার দুধে। কোন অনুপাতে, প্রশ্নটা জিজ্ঞেস করেছে কোন অনুপাতে জল মেশালে সেই মিশ্রণটি 5% বা 5% লাভ করবে বিক্রয় করে ক্রয় মূল্যে। এখানে যেটা মনে রাখতে হবে বা বুঝতে হবে যে কনসেপ্টটা, সেটা হচ্ছে যে যতটা জল মেশাবে ততটাই প্রফিট করবে, যত পার্সেন্ট জল মেশাবে তত পার্সেন্টই প্রফিট হবে। তাহলে 5% যদি জল মেশায় তাহলে 5%ই প্রফিট হবে। সেই জায়গা থেকেই আমরা এটা লিখতে পারছি যে
5 লিটার জল মেশানো হচ্ছে 100 লিটার দুধে, তাহলে কত হচ্ছে 1:20। এইটা হয়ে যাবে উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন। একটা সিম্পলিফিকেশন দিয়েছে, এটা আমরা বেশি কিছু জটিলতার মধ্যে না ঢুকে চেষ্টা করি একদম সলভ করার। ঠিক আছে, দেখি কীরকমভাবে সলভ করছি। 3 6 + 1, ঠিক আছে, সেভেন বাই থ্রিটা 3/7 হয়ে যাবে। এটা হয়ে যাচ্ছে 7/10, x = 2 - 7/10, 20 - 7, 13/10। সহজ একটা সিম্পলিফিকেশন দিয়েছে, একটু দেখতেই বড় মতো অঙ্কটা। পরের প্রশ্ন দেখে নিই। টুডে ইজ মানডে, হোয়াট উইল বি দ্য ডে আফটার 64 days? খুব সহজ প্রশ্ন, কিভাবে করব? যতগুলোই ডেজ দেওয়া থাকবে 7 দিয়ে সেটাকে ডিভাইড করে দেবো। 7 দিয়ে ডিভাইড করলে কি হচ্ছে 9, মানে 7 × 9 = 63 হচ্ছে, প্লাস আমরা একদিন হচ্ছে। তাহলে আজ যদি সোমবার হয় তাহলে 64 দিন পরে 63 দিন পরে আরেকটা সোমবার আসবে, তার ঠিক আরও একদিন পর হবে আমার মঙ্গলবার। ঠিক আছে, বা টিউসডে। বোঝা গেল? এটা যে কোনো ডে আসুক 7 দিয়ে ডিভাইড করে দিতে হবে, যেটা রিমাইন্ডার পড়ে থাকবে সেটা কাউন্ট করে নিতে হবে প্রেজেন্ট ডে থেকে কতদিন পর। 1 হলে 1, 2 হলে সোম মঙ্গল বুধ বুধবার হতো, 3 হলে বৃহস্পতিবার হতো, এরকমভাবে করতে হবে এটা। পরের প্রশ্ন দেখে নিই। প্রশ্নে জিজ্ঞেস করেছে দ্য মিন টেম্পারেচার অফ মানডে টু ওয়েডনেসডে ওয়াজ 37 degrees। মিন মানে হলো অ্যাভারেজ, কেমন গড় উষ্ণতা। অ্যান্ড অফ টিউসডে টু থার্সডে ওয়াজ 34 degrees Celsius। ইফ দ্য টেম্পারেচার অন থার্সডে ওয়াজ 4/5 অফ দ্যাট অফ মানডে, এটাই হচ্ছে আসল খেলা জায়গাটার অঙ্কের, দেন দ্য টেম্পারেচার অফ থার্সডে ওয়াজ। খুব সহজ জিনিস, প্রথমে আমরা এইখান থেকে শুরু করি। ঠিক আছে, এখান থেকে কীভাবে শুরু করছি, দিয়েছে টেম্পারেচার অন থার্সডে ওয়াজ 4/5 দ্যাট অফ মানডে, তাহলে থার্সডে 4/5 অফ মানডে। ঠিক আছে, বা আমরা লিখতে পারি যে থার্সডে বাই মানডে হচ্ছে 4/5। ঠিক আছে, এবার আমাদের কি দিয়েছে, এবার দিয়েছে মানডে থেকে ওয়েডনেসডে মিন টেম্পারেচার ছিল, অ্যাভারেজ টেম্পারেচার ছিল 37 degrees Celsius। তাহলে মানডে, তারপরে হলো টিউসডে, তারপরে ওয়েডনেসডে হলো 37। এটা মিন, যদি মিন দেওয়া থাকে 3 দিনের আমি গড় করছি, তাহলে আমার টোটাল কত হচ্ছে 37 × 3। ঠিক আছে, আর দেওয়া আছে টিউসডে টু থার্সডে, তাহলে টিউসডে ওয়েডনেসডে থার্সডে হচ্ছে আমার 34 × 3। টোটালটা বার করছি, এটা আমরা টোটাল টেম্পারেচার দিচ্ছি দেখছি, তাই তো। তাহলে এবার এটা থেকে এটা যদি আমি মাইনাস করে দিই, টিউসডে আর ওয়েডনেসডে কাটা পড়ছে এখান থেকে, মানডে মাইনাস আমার থাকছে থার্সডে ইকুয়াল টু 37 × 3 মাইনাস 34 × 3। 3 কমন নিচ্ছি, 37 মাইনাস 34, 3 × 3 9। ঠিক আছে, তাহলে মানডে মাইনাস থার্সডে হচ্ছে আমার 9। এবার এখানে আমরা একটা রেশিও বার করে রেখেছিলাম, এখান থেকে আমরা এটাও বলতে পারি যে মানডে মাইনাস থার্সডে হলো 5 - 4 বা 1, তাহলে 1 ইউনিট, 1 ইউনিট যদি ইকুয়াল টু 9 হয়। ঠিক আছে, আমাদের জিজ্ঞেস করা হয়েছে থার্সডে, থার্সডে টেম্পারেচার, থার্সডে হচ্ছে আমাদের
4, তাহলে 4 ইউনিটস কত হবে? 9 ইন্টু 4, 36 ডিগ্রি সেলসিয়াস। এইটা হয়ে গেল উত্তর, অপশন ডি। ঠিক আছে, আশা করি বোঝা গেল। পরের অঙ্কটা দেখে নিই। 2/3 অফ মানেই হলো ইন্টু, ঠিক আছে, 1/2 তাহলে হলো 7/5 ইন্টু 75% মানে আমরা জানি 3/4। যারা বুঝতে পারলেন না এটা, এখানে টুক করে একটু করে নিই, করে দেখিয়ে দিই। 5 15s are, 5 20s are, 5 3s are, 5 4s are, তাহলে 75% মানে হলো 3/4। আমরা কয়েকটা বেসিক ভিডিও আপনাদের করব বেসিক অ্যারিথমেটিকের, সেইখানে কয়েকটা জিনিস একটু মুখস্থ করে নিতে বলবো। সাধারণত অঙ্ক কেউ মুখস্থ করতে বলে না, কিন্তু যদি যারা অনেক দিন ধরে কম্পিটিটিভের জন্য আপনারা পড়ছেন তারা জানবেন যে কয়েকটা জিনিস আমাদের একটু মানে শর্টকাটগুলো অ্যাপ্লাই করার জন্য কয়েকটা ভ্যালুজ আমাদের একটু মনে রাখতে হয়। যেমন 75%, 25% হলো 1/4, সেরকমই 75% হলো 3/4। ঠিক আছে, তাহলে 3/4 লিখলাম 75%-এর জায়গায়, আর থাকছে আমার 540। 3 বাদ চলে যাচ্ছে, 2 বাদ চলে যাচ্ছে। আচ্ছা, এটা একটা বড় আছে, কাটা যেতে পারে। 5 1s are 5, 108, 54। 54 ইন্টু 7 কি আর করার দরকার আছে? 4 ইন্টু 7 হলো 8। আনসারের ইউনিক ডিজিটে 8 থাকবে, একমাত্র 1 নম্বরটায় আছে, হয়ে যাচ্ছে সঠিক উত্তর 1 নম্বর, 378। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন, which one among the following is the largest? ঠিক আছে, সব থেকে বড় কোনটা এই ফ্র্যাকশনগুলোর মধ্যে সেটা জিজ্ঞেস করেছে। খুব সহজভাবে যেটা আমরা করতে পারি, এলসিএম মেথডে করব। এলসিএম মানে এখন বসে বসে 9, 14, 4 এগুলোর এলসিএম করতে যাবো না, তাহলে একটা বড় গুণ বার করতে হবে, সেখানে ক্যালকুলেশন মিস্টেক হয়ে যেতে পারে। তো সেটা না করে আমরা যেটা করব, এই নিউমারেটর আর ডিনোমিনেটরের ডিফারেন্স দেখছি 2, 11 আর 14 ডিফারেন্স দেখছি 3, 3 আর 4-এর 1, 10 আর 3-এর 3 ডিফারেন্স। ঠিক আছে, এবার এইগুলোর আমরা এলসিএমটা করে নেব। 2 3 1 3 এলসিএম করছি, 1 1 1, তাহলে এলসিএম হলো 6। ঠিক আছে, এবার 6কে যদি 2 দিয়ে ডিভাইড করি, 6কে 2 দিয়ে ডিভাইড করছি, উত্তর হবে 3। এই 3টাকে আমরা এই নিউমারেটরের সাথে মাল্টিপ্লাই করে দেবো, উত্তর কত হবে? 21। পরেরটা দেখি, 3কে আমরা মানে 6কে আমরা 3 দিয়ে ডিভাইড করছি, 2, এইটাকে আমরা মাল্টিপ্লাই করে দেবো 11-র সাথে, উত্তর হবে 22। 6কে আমরা 1 দিয়ে ডিভাইড করছি, উত্তর হবে 6। 6কে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো, উত্তর হবে 18। একইভাবে শেষেরটা করছি, মাল্টিপ্লাই করলে 20। সব থেকে বড় এখানে হলো 22, তাহলে উত্তর হবে লার্জেস্ট হলো এই ফ্র্যাকশনটা 11/14, এটা হবে আনসার। ঠিক আছে, বোঝা গেল আশা করি। প্রসেসটা একটু খেয়াল রাখার চেষ্টা করবেন। পরের প্রশ্ন, ট্রেন টেকস 9 seconds to cross a pole. If the speed of the train is 48 km/h, then length of the train is, দুটো জিনিস এখানে খেয়াল রাখবো। এক হচ্ছে টাইমটা এখানে সেকেন্ডসে দেওয়া আছে, ঠিক আছে, টাইমটা সেকেন্ডসে দেওয়া আছে, স্পিড অফ দ্য ট্রেন km/h দেওয়া আছে। আমরা জানি km/h থেকে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হলে 5/18 দিয়ে গুণ করতে হয়, আর মিটার/সেকেন্ডকে km/h কনভার্ট করতে হলে 18/5 দিয়ে গুণ করতে হয়, জাস্ট উল্টোটা, তাই তো? ঠিক আছে, আচ্ছা, আপনাদের কনসেপ্টের জন্য ছোট্ট করে একবার জাস্ট বলে দিচ্ছি যে স্পিড ইজ অলওয়েজ ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। সেক্ষেত্রে যদি আমাদের ডিস্টেন্স বার করতে বলে সেটা হয়ে যাবে স্পিড ইন্টু টাইম। ঠিক আছে, আর যদি পোল দেওয়া থাকে, পোল দেওয়া আছে, ট্রেন একটা পাস করছে পোলটাকে,
তখন ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ট্রেন হবে লেন্থ অফ দ্য ট্রেন। ঠিক আছে, লেন্থ অফ দ্য ট্রেনটাই হবে ডিস্টেন্স ট্রাভেল বাই দ্য ট্রেন। তাহলে আমাদের ডিস্টেন্স বার করতে হবে। ডিস্টেন্স ইকুয়াল টু হয়ে যাবে, স্পিড আমাদের দেওয়া আছে ট্রেনের 48 কিলোমিটার পার আওয়ার, সেটাকে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করব, কারণ টাইম দেওয়া আছে সেকেন্ডে। মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হলে 5/18 ইন্টু আমরা জানি 9 দিয়েছে টাইম, তাহলে 2 দিয়ে কাটছে 24, 24 ইন্টু 5 হচ্ছে 120। ঠিক আছে, সঠিক উত্তর হবে 120 মিটার লেন্থ অফ দ্য ট্রেন, অপশন বি। পরের প্রশ্ন, আপস্ট্রিম ডাউনস্ট্রিম থেকে, যেটা রিভার অ্যান্ড বোট, রিভার অ্যান্ড স্ট্রিমস হতে পারে, সুইমার অ্যান্ড স্ট্রিম হতে পারে, একদম কনসেপচুয়াল। দেখে নেওয়া যাক। ইফ দ্য স্পিড অফ আ সুইমার ইন স্টিল ওয়াটার, স্থির জলে যদি 9 কিলোমিটার পার আওয়ার হয়, ফাইন্ড দ্য ডাউনস্ট্রিম স্পিড অফ দ্য সুইমার ওয়েন দ্য রিভার ইজ ফ্লোয়িং উইথ দ্য স্পিড অফ 6 কিলোমিটার পার আওয়ার। স্রোতের অনুকূলে, ঠিক আছে, অনুকূলে মানে হলো স্রোতের দিকে, দিকে হলে প্লাস হবে, স্রোতের উল্টো দিকে বা আপস্ট্রিম যদি হয় তাহলে মাইনাস হবে। খুব সহজ প্রশ্ন, কিছুই নেই। ইফ দ্য স্পিড অফ আ সুইমার, সুইমারের স্পিড দিয়েছে 9, ডাউন স্ট্রিম বলেছে তাই প্লাস হবে, রিভার ইজ ফ্লোয়িং, স্পিড হবে 6, স্পিড হচ্ছে 6, উত্তর হবে 15 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নিই। A 400 meter long train takes 36 seconds, 36 seconds to cross a man walking at 20 kilometer per hour, ঠিক আছে, 20 kilometer per hour in the direction opposite to that of the train. What is the speed of the train? ঠিক আছে, আবার একবার আমরা করে নিই। স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম, তাহলে টাইম ইকুয়াল টু হবে ডিস্টেন্স বাই স্পিড। ঠিক আছে, ডিস্টেন্স হচ্ছে লেন্থ অফ দ্য ট্রেন, অবভিয়াসলি মিটারে দেওয়া আছে, খেয়াল করতে হবে। লেন্থ অফ দ্য ট্রেন মিটারে আর টাইম সেকেন্ডে দেওয়া আছে, কিন্তু স্পিড অফ দ্য ম্যান কিন্তু কিলোমিটার পার আওয়ারে আছে। ট্রেনের স্পিডটাও আমাদের কিলোমিটার পার আওয়ারে জিজ্ঞেস করেছে, তো কিলোমিটার পার আওয়ারটাকে আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হবে, তাই তো। তাহলে টাইম 36 সেকেন্ডস দেওয়া আছে। নিচে করে নিচ্ছি আমরা, স্পিড অফ দ্য ট্রেন যদি এক্স ধরি, স্পিড অফ ম্যান 20, তাহলে ইন্টু 5/18 করছি, কেমন, তাহলে 36, 400 এক্স প্লাস 20, ওপরে 18টা নিয়ে নিচ্ছি, এখানে হলো 5, নিচে থাকছে 5, 18টাকে ওপরে তুলে দিলাম, এটা হলো 80। ঠিক আছে, এখানে আছে 18, এখানে আছে 36, তাহলে এটা হয়ে যাবে 2, এক্স হচ্ছে 40 মাইনাস 20, ঠিক আছে, তাহলে এক্সের ভ্যালু হয়ে গেল 20, উত্তর হবে 20 কিলোমিটার পার আওয়ার। পরের প্রশ্ন, A train covers 90 meter in passing a standing man. দণ্ডায়মান ব্যক্তি, দণ্ডায়মান ব্যক্তি আর দণ্ডায়মান পোল একই সমীকরণ, তাই তো। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ট্রেন। লেন্থ অফ দ্য ট্রেন আর কি হবে, যতটা ডিস্টেন্স কভার করছে সেটাই হবে লেন্থ অফ দ্য ট্রেন। সঠিক উত্তর হবে অপশন ডি, 90 মিটার্স। কিন্তু এই দণ্ডায়মান ব্যক্তির জায়গায় যদি প্ল্যাটফর্ম থাকতো, ঠিক আছে, যদি বলতো একটা প্ল্যাটফর্ম ট্রেনটা ক্রস করছে, এটা ট্রেন, এইটা আমাদের প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা যদি ট্রেনটা ক্রস করে, তখন কিন্তু লেন্থ অফ দ্য ট্রেন বা ডিস্টেন্স কাভার্ড বাই দ্য ট্রেন যদি জিজ্ঞেস করা হতো, ডিস্টেন্স কাভার্ড কিন্তু তখন হতো লেন্থ অফ দ্য প্ল্যাটফর্ম প্লাস লেন্থ অফ দ্য ট্রেন। ঠিক আছে, তাহলে এই দুটো জিনিস আমাদের কনসেপচুয়ালি মনে রাখতে হবে। একটা ম্যান বা একটা পোল কভার করতে ট্রেনের যে ডিস্টেন্স কভার করে সেটা হলো লেন্থ অফ দ্য ট্রেন, কিন্তু প্ল্যাটফর্ম যদি সেখানে থাকে
তাহলে প্ল্যাটফর্মের লেন্থ প্লাস ট্রেনের লেন্থ হচ্ছে টোটাল ডিস্টেন্স কভার্ড হয়ে যায়। ঠিক আছে, পরের প্রশ্ন। x covers 1 kilometer in 8 minutes 40 seconds while y covers the same distance in 10 minutes. By what distance does x defeat y? পুরো পাথটা x কভার করছে 1 কিলোমিটার মানে 1000 মিটার। ঠিক আছে, 1000 মিটার x কভার করছে 8 মিনিটস 40 সেকেন্ডসে। ঠিক আছে, একই দূরত্ব y কভার করছে একটু বেশি সময় 10 মিনিটসে। তাহলে x যখন পুরো রাস্তাটা কভার করে ফেলেছে, 1 কিলোমিটার যখন সে চলে গেছে, তখন y কিছুটা পিছনে পড়ে আছে। ঠিক আছে, এই কতটা পেছনে পড়ে আছে এই জায়গাটা আমাদেরকে বার করতে হবে। এইটা হচ্ছে আমাদের কোয়েশ্চেন মার্ক, এই জায়গাটা আমাদেরকে বার করতে হবে কতটা পেছনে পড়ে আছে। তাহলে আমরা একটা জিনিস এখানে দেখে নিই যে y 10 মিনিটসে y 1000 মিটার যাচ্ছে। ঠিক আছে, 1 মিনিটে কতটা যাচ্ছে? 1 মিনিটে যাচ্ছে 1000/10। ঠিক আছে, এবার 8 মিনিট 40 সেকেন্ডে যখন x পুরো রাস্তাটা কভার করে ফেলেছে, তখন y কোথায় আছে, কতটা পেছনে পড়ে আছে, y কোনখানে আছে? কোথাও একটা এরকম কোনো একটা জায়গায় হবে, তাই তো? তাহলে এইটা কত আগে দেখে নিই। 8 মিনিট 40 সেকেন্ডটাকে আমরা মিনিটে কনভার্ট করি। 8 মিনিট 40 সেকেন্ড মানে হচ্ছে 40/60 হচ্ছে 24, মানে সরি নিচে হবে 3, 24 প্লাস 2, তার মানে 26/3 মিনিটস, তাই তো? তাহলে 26/3 মিনিটসে যখন x 1 কিলোমিটার অতিক্রম করে ফেলেছে, তখন y 26/3 মিনিটসে কতটা যেতে পারছে? 1000/10 ইন্টু 26/3, অর্থাৎ এটা হচ্ছে 2600/3। ঠিক আছে, টোটালটা হচ্ছে 1000 মিটার, 1000 মাইনাস 2600/3, এইটা আমাদেরকে বার করতে হবে। 3000 মাইনাস এইটুকু ডিস্টেন্সটা বার করছি আমরা। 3000 মাইনাস 2600/3 কত হচ্ছে? 400/3 বা 133 1/3 মিটার। এইটা হচ্ছে উত্তর। কেমন? বেশ, দেখে নিই পরের প্রশ্ন, সহজ ছিল। পরের প্রশ্ন, হোয়াট উইল বি দি অ্যাঙ্গেল বিটুইন দ্য হ্যান্ডস অফ আ ক্লক ওয়েন দ্য টাইম ইজ অ্যাট 4:40 PM? ঠিক আছে, ঘড়ির ঘন্টা ও মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হবে যখন 4:40 বাজে? এটার একটা সিম্পল ফর্মুলা আছে, যদি পারেন তো ওটাকে মুখস্থ করে নিতে পারেন। 11/2 মিনিট মাইনাস করে দিয়ে আমরা 30 আওয়ার। এমের জায়গায় মিনিটের জায়গায়, এমের জায়গায় মিনিট বসাবো, এইচের জায়গায় আওয়ার। কী করে করব? 40 মিনিট মাইনাস 30 ইন্টু 4, 20, 220 মাইনাস হচ্ছে 120, উত্তর হলো 100। ঠিক আছে, পরের প্রশ্ন দেখে নিই। আ শপকিপার অ্যালাউজ আ ডিসকাউন্ট অফ 10% টু হিজ কাস্টমার্স অ্যান্ড স্টিল গেইনস 20% অন কস্ট। কস্ট প্রাইসের ওপর 20% তাও গেইন হয় বা প্রফিট হয়, তাই তো? দ্য মার্কড প্রাইস অফ দ্য আর্টিকেল উইচ কস্ট ₹450 ইজ মার্কড প্রাইস বার করতে বলেছে। আমরা এখানে একটু রেশিও দিয়ে চেষ্টা করি করার, এটা একটু দেখি কীরকম সহজে করা যায়। তাহলে আমরা দেখছি ডিসকাউন্ট
ইজ ইকুয়াল টু, মানে ডিসকাউন্টটা হয় হচ্ছে মার্কড প্রাইসের ওপর আর সেলিং প্রাইসের সাথে রিলেটেড, তাই তো? তো মার্কড প্রাইস যদি 100 হয়, ডিসকাউন্ট অফ 10% বলেছে, সেলিং প্রাইস হয়ে যাবে 90, ঠিক আছে? তাহলে হলো 10:9। আচ্ছা, এবার প্রফিট কিসের ওপর হয় না, প্রফিট হয় কস্ট প্রাইস, আর কস্ট প্রাইসের উপর প্রফিট হয় সেলিং প্রাইস, ঠিক আছে? এখানে হচ্ছে তাহলে কস্ট প্রাইস যদি 100 হয়, প্রফিট বলেছে 20, তাহলে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য হবে আমাদের 120, ঠিক আছে? তাহলে 6 আর 5, 5:6 হলো। বেশ, এবার আমরা এখানে দেখে নিই কস্ট প্রাইস টু সেলিং প্রাইস ইজ টু মার্ক প্রাইস। বেশ, আচ্ছা, কস্ট প্রাইস আমরা পেয়েছি 5, সেলিং প্রাইস পেয়েছি 6, আর একটা থেকে আমরা পেয়েছি সেলিং প্রাইস 9, মার্ক প্রাইস 10, ঠিক আছে? এগুলো ফাঁকা আছে, 6-এর পাশে 6 করে দেবো, এদিকে 9-এর পাশে 9 করে দেবো। এবার এগুলোকে গুণ করে দিই, 45, 6 9s are 54 আর 60, ঠিক আছে? কস্ট প্রাইস তাহলে আমরা পাচ্ছি 45 ইউনিট, মানে যদি হয় 450, তার মানে 10 হচ্ছে, আমাদের জিজ্ঞেস করেছে মার্কড প্রাইসটা, তাই তো? এমপিটা মার্কড প্রাইস 60, তাহলে 60 × 10 করে দেবো, উত্তর পেয়ে যাব 600, উত্তর হবে 600, ঠিক আছে? এটা একটা প্রসেস করার। আর যদি ফর্মুলা দিয়ে একদম ফর্মুলা বসিয়ে করতে চান তো ওভাবেও করতে পারেন, কিন্তু ওটা অনেক লং প্রসেস হয়ে যাবে, ঠিক আছে? পরের প্রশ্ন দেখি, হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু 1057 টু গেট আ নাম্বার এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 23? লিস্ট নাম্বার, সব থেকে ক্ষুদ্রতম সংখ্যা আমরা কি যোগ করব এইগুলোর মধ্যে? 1057 সাথে কত লিস্ট নাম্বার যোগ করব যে ওটা এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 23 হয়ে যাবে? 23 দিয়ে আমরা 1057কে ডিভাইড করে নিই। কেমন? 4 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে হচ্ছে না, 4 দিয়ে হচ্ছে 92, তাই তো? 3 137 হচ্ছে। আচ্ছা, 6 দিয়ে কি যাচ্ছে? 6 দিয়ে যাচ্ছে না, কিন্তু আমরা দেখে নিই, 3 6 আর 18, 12 এর আগে 138 হচ্ছে, 137, তার মানে ডিফারেন্স হচ্ছে আমাদের 1। তাহলে সব থেকে কম সংখ্যা আমরা কত যোগ করব 1057-এর সাথে? 1 যদি যোগ করি তবেই এটা পারফেক্টলি ডিভিজিবল বাই 23 হয়ে যাবে, তাই তো? বেশ, তাহলে উত্তর হবে 1। পরের প্রশ্ন, দেখে নিই, হাউ মেনি নাম্বারস বিটুইন -11 অ্যান্ড 11 আর মাল্টিপলস অফ 2 or 3? 2 and 3 বলেনি, 2 or 3 বলেছে, ঠিক আছে? বেশ, আমরা যদি নাম্বার লাইনটা একটু টুক করে দেখে নিই, -11, এইদিকে হলো 11, মাঝখানে কোথাও একটা 0, ঠিক আছে? তাহলে -11-এর আগে আছে -10, -8, -6, -4, -2, এদিকেও সেরকম 2 4 6 8 10, এইগুলো হলো মাল্টিপলস অফ 2 হচ্ছে, মানে 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে এগুলোকে, তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা হলো 2 দিয়ে ডিভাইড করা যাচ্ছে। 3 দিয়ে কাকে কাকে করা যাবে? -11 10 9, -9 একটা এখানে পাবো, 6টা একবার আমরা 2 এর জন্য ধরে নিয়েছি, সুতরাং আর ধরবো না, 2 or 3 বলেছে। আর হচ্ছে এখানে আছে -3, ঠিক আছে? তাহলে -9 -3, দুটো সংখ্যা এদিক থেকে পেলাম, আর এদিকে হলো 1 2 3
4 5 6 আবার ধরে নিয়েছি, 7 8 9, এদিক থেকে আরও দুটো, ঠিক আছে, তাহলে দুটো দুটো চারটে। তাহলে 15টা। 0 ইজ আ মাল্টিপল অফ এভরি নাম্বার, ঠিক আছে। পরের প্রশ্ন, a class is divided into two sections A and B, passing average of 20 students of section A, section A তে 20 জন স্টুডেন্ট আছে, is 80%। তাহলে 20 জনের 80% হলো 16 জন, and passing average of 30 students of section B, 30 জনের 70% হলো কতজন হচ্ছে? 21 জন। টোটাল কতজন পাস করেছে? তাহলে হলো 37 জন, ঠিক আছে। টোটাল স্টুডেন্ট কতজন আছে? 30 আর 20 50 জন, তাহলে টোটাল পাস করেছে 37, টোটাল স্টুডেন্ট আছে 50। হোয়াট ইজ দ্য পাসিং পার্সেন্টেজ? পাসিং অ্যাভারেজ অফ বোথ দ্য সেকশনস, মানে পাসিং পার্সেন্টেজ জিজ্ঞেস করেছে। 74%, অপশন বি, ঠিক আছে। পরের প্রশ্ন, the least number which when divided by 4 6 8 and 9 leaves 0 remainder in each case, and when divided by 13 leaves a remainder of 7 is, কোন সংখ্যা 4 6 8 9 সবকটা দিয়েই ডিভিজিবল হবে এবং রিমাইন্ডার থাকবে 0? আচ্ছা, 144 72 36 is divisible by 9 but not by 8, তাহলে এটা তো বাদ চলে যাচ্ছে। 85 তো 9 দিয়েও হবে না, 8 দিয়েও হবে না, এটাও বাদ চলে যাচ্ছে। 6 দিয়েও হবে না, তাহলে এই দুটো বাদ চলে যাচ্ছে। এই দুটো পড়ে থাকছে 144 আর 72। আচ্ছা, 13 দিয়ে যদি 72কে ডিভাইড করি, 13 5s are 65, 7 রিমাইন্ডার পড়ে থাকছে, উত্তর হয়ে যাবে 72। 144কে 13 দিয়ে কি ডিভাইড করলে কত রিমাইন্ডার থাকছে আমরা সেটা একবার দেখে নিই। হচ্ছে না, 1 রিমাইন্ডার থাকছে, তাহলে এটা হবে না, উত্তর হবে অপশন বি 72, ঠিক আছে। পরের প্রশ্ন, X, Y and Z undertake to do a work for 6,000, 6,000 টাকা দিয়ে X, Y and Z একটা কাজ করবে। X and Y together do 3/4 of the work and the rest is done by Z alone। পুরো কাজটাকে যদি আমরা 1 ধরে নিই, 3/4 অংশ কাজটার হয়ে গেছে, তাই তো। তাহলে 3/4 অংশ যদি হয়ে যায়, একটাকে আমরা 4/4 করেও লিখতে পারি। তো সেইভাবে কতটার কাজ বাকি আছে? আর বাকি আছে হলো 1 অংশ কাজ বাকি আছে, তাই তো। এই একটা জেড করবে, ঠিক আছে। তাহলে পুরো কাজটা যদি 4 হয়, 4 কাজটা করে 6,000 টাকা পাচ্ছে, তাহলে 1 ইউনিট কাজ করে কত পাবে? 15 4s are 60 হয়, 1500 টাকা। জেড কত পাবে? 1500 টাকা। খুব সহজ প্রশ্নগুলো। পরের প্রশ্ন দেখে নিই, A dozen pair of socks quoted at ₹80 are available at a discount of 10%, ঠিক আছে। How many pairs of socks can be bought for ₹24? 80 টাকায় 10% ডিসকাউন্ট মানে হলো 10% মানে হলো 8 টাকা বাদ, তাই তো। 8 টাকা বাদ মানে হলো 80 থেকে 8 বাদ দিলে 72 টাকা। A dozen pair, ঠিক আছে, মানে 12 জোড়া, 12 pairs, ঠিক আছে। এইটাই কনফিউজিং এরিয়া অঙ্কটার। 12 পেয়ার্সের দাম হলো 72 টাকা, তাহলে 1 পেয়ারের দাম কত? 6 টাকা, ঠিক আছে। 1 জোড়া মোজার দাম যদি 6 টাকা হয়, ঠিক আছে। হাউ মেনি পেয়ার্স অফ সক্স ক্যান বি বট ফর 24 টাকায়। 24 টাকায় 6 টাকায় 1 জোড়া পাচ্ছি, 1 টাকায় 1 এর 6, 24 টাকায়
জোড়া পাবো? 4 জোড়া মোজা পাবো। ঠিক আছে, উত্তর হয়ে গেল 4। পরের প্রশ্ন একটা সামেশন দিয়েছে, দেখতে একটু বড় লাগছে কিন্তু এত বড় জিনিসটা নয় আসলে। জাস্ট একটা জিনিস 2.5 যদি আমি বলি, তার মানে হচ্ছে 2 + ½ ঠিক আছে, এইটুকুটা জাস্ট বুঝতে হবে। এই বেসিক কনসেপ্টটা থাকলেই এটা করা যাবে। দেখুন এখানে 999 করে আছে, তো 999টা কবার আছে দেখে নিই। 1 2 3 4 5 6। তাহলে প্রথমেই আমি লিখে নেব 999 × 6, ঠিক আছে, প্লাস 7টা ডিনোমিনেটরে আছে আমার, ওপরে আসছে 1 2 3 4 5 6, 999 × 6 প্লাস ওপরে হচ্ছে 11 15 18 20 21, অর্থাৎ 21/7 বা 999 × 6 + 3। এবার দেখুন 6 9s are 54, অর্থাৎ 54 হচ্ছে 54 আর 3, মানে ইউনিট ডিজিটে 7 থাকবে, তাই তো? ইউনিট ডিজিটে যদি 7 হয় তাহলে খুব ন্যাচারালি বি আর সিটা অপশান বাদ চলে গেল এলিমিনেশনে। এবার 2997 আর 5997, এবার 6 9s are 54 হয়ে যাচ্ছে, 2997 থেকে অনেক বেশি হচ্ছে ভ্যালুটা, সুতরাং উত্তর হয়ে যাবে অপশান এ 5997। এবার পরীক্ষা দিতে দিতে যদি, মানে পরীক্ষার হলে অনেক সময় কি হয়, একটা অন্যরকম মেন্টাল প্রেশার কাজ করে, তো যদি সেরকম কনফিডেন্স না পান এরকম করার জন্য ক্যালকুলেশনটা, তাহলে পুরোটা আপনি করে নিতেও পারেন, কিন্তু আনফর্চুনেটলি আমরা অতটা সময় কিন্তু পাবো না, কারণ 1 ঘন্টার থেকে হয়তো ম্যাক্সিমাম আমরা আর 10টা মিনিট বেশি নিতে পারি জিএসের জায়গাটা থেকে এই 50টা অঙ্ক সলভ করার। ঠিক আছে, তো সেটা মাথায় রেখে কিন্তু করতে হবে। পরের প্রশ্ন অনিতা পারচেসড আ বাইসাইকেল অ্যাট আ কস্ট অফ 3200, কস্ট প্রাইস 3200, সোল্ড ইট অ্যাট আ লস অফ 240, ডিড শি সেল দ্য, হোয়াট প্রাইস ডিড শি সেল দ্য বাইসাইকেল? খুবই সহজ প্রশ্ন, জাস্ট সেলিং প্রাইসটা বার করতে বলেছে। কস্ট প্রাইস মাইনাস লসই হবে সেলিং প্রাইস। কম টাকায় দিয়েছে 6 9 2960 হবে সেলিং প্রাইস। 85 নম্বরের প্রশ্নের উত্তর হবে অপশন এ। পরের প্রশ্ন দেখে নিই। গোপাল বট আ সেল ফোন অ্যান্ড সোল্ড ইট টু রাম অ্যাট 10% প্রফিট, ঠিক আছে, দেন রাম ওয়ান্টেড টু সেল ইট ব্যাক টু গোপাল অ্যাট 10%। তাহলে গোপাল যদি ফোনটা 100 টাকায় কিনে থাকে, ঠিক আছে, রামকেও তাহলে ওটা 110 টাকায় বিক্রি করলো, ঠিক আছে। এবার রাম 110 টাকায় তো কিনলো, ঠিক কথাই, ও আবার গোপালকে 10% লসে বিক্রি করতে চাইছে। তাহলে 110 টাকায় 10% লস হলে কত হচ্ছে? 110 টাকায় 10% লস হলো 11 টাকা, তাহলে 110 মাইনাস 11 হচ্ছে 99। তাহলে 99 টাকায় ও আবার গোপালকে ব্যাক করছে, ফোনটা সেলিফোনটা করছে, তাহলে 100 টাকায় গোপাল কিনলো ফোনটা, কস্ট প্রাইস হলো 100 টাকা ইনিশিয়ালি কিনেছিল, আর আবার কিনছে গোপালের থেকে কিনছে, যেটা সেলিং প্রাইস হচ্ছে, রামের থেকে কিনছে সেটা 99 টাকায়। তাহলে 100 মাইনাস 99/100 × 100, অর্থাৎ 1% লস হলো গোপালের, তাই তো? ঠিক আছে, উত্তর হবে অপশন বি। পরের প্রশ্ন দেখে নিই। আচ্ছা, পরের প্রশ্নটার কিন্তু অপশানগুলোই ভুল আছে আমাদের 87-এর প্রশ্নটা, যে কারণে এটা মার্ক করা আছে, সুতরাং এটা বাদ দিয়ে আমরা পরেরটা দেখতে চলে যাচ্ছি। জাস্ট অফ মানে ইনটু আছে মাঝখানগুলোয়, সলভ করতে হবে সিম্পলি। আচ্ছা, এটাকে যদি আমি 5 2 গেল, এটা 4 দিয়ে দেখি, 4 4 4 6 2 208, ঠিক আছে, 3 2 6, আবার এটা 2 দিয়ে কাটছে, 4 7 28, 7 দিয়ে যদি হয় তাহলে উত্তর হবে
অপশন ডি 728। ঠিক আছে, পরের প্রশ্ন। In an examination out of 480 students, 85% of the girls and 70% of the boys passed. How many boys appeared in the examination if total pass percentage was 75%? ঠিক আছে, এটা আমরা মিক্সচার দিয়ে করতে পারি, মানে অ্যালিগেশনের দিয়ে। তো গার্লস বয়েজ, গার্লস হলো 85% পাস করেছে, বয়েজ 70%, টোটাল 75% করেছে, বোথ বয়েজ অ্যান্ড গার্লস। ডিফারেন্স কত? 5, এদের ডিফারেন্স কত? 10, তাহলে রেশিও হচ্ছে 1:2। ঠিক আছে, আচ্ছা এবার টোটাল স্টুডেন্ট হচ্ছে 480, তাহলে 1 + 2 3 ইউনিটস মানে যদি 480 হয়, 1 হচ্ছে 480/3। জিজ্ঞেস করেছে হাউ মেনি বয়েজ অ্যাপিয়ার্ড, বয়েজ হলো 2 ইউনিটস, তাই তো, তাহলে 2 ইউনিট হচ্ছে 480/3 × 2, 160, 16 2s are 32, 320 হবে উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন। The HCF of 3 numbers is 23. If they are in the ratio 1:2:3, then find the numbers. 1:2:3, 1:2:3, অর্থাৎ নাম্বারগুলো এরকম একটা অ্যাসেন্ডিং অর্ডারে থাকতে হবে, তাই তো। তাহলে এটা হচ্ছে না, মাঝখানে 15টা ছোট আছে, এটাও হচ্ছে না, 21টা আবার ছোট আছে। অপশানস থাকছে বি বা সি। এবার 25, 31, 41 এটা কি 1:2:3 কোনোভাবে সম্ভব? এই রেশিওটা হবে না, হচ্ছে না, কিন্তু এইটা হচ্ছে 23:46:69 যদি করি আমরা, তাহলে 23 2s are 23 2 46 আর 3 23 69, তাই তো। তাহলে 1:2:3 হচ্ছে, অর্থাৎ উত্তর হবে অপশন বি। ঠিক আছে, পরের প্রশ্নটা। আচ্ছা, পরের প্রশ্নটা হচ্ছে দ্য পপুলেশন অফ আ সিটি ইজ 250,000, ইট ইজ ইনক্রিজিং অ্যাট দ্য রেট অফ 2%। এটা অনেকটা কম্পাউন্ড ইন্টারেস্টের মতন অঙ্কটা। ঠিক আছে, অফ এভরি ইয়ার দ্য গ্রোথ ইন দ্য পপুলেশন আফটার 2 years ইজ x + y + xy/100 করতে হবে। এখানে 2% করেই হচ্ছে, তাহলে 2 + 2 × 2 × 2/100, অর্থাৎ 4 + 4/100 বা 4 + 0.04 বা 4.04, অর্থাৎ টোটাল পপুলেশন যদি এটা হয়, গ্রোথ ইন দ্য পপুলেশন হবে আমার 250,000 × 4টে শূন্য, হ্যাঁ, 4.04। ঠিক আছে, দশমিক তুলে দিলে 2টো শূন্য চলে যাচ্ছে, 404 বাই, এইটা আমাদেরকে ক্যালকুলেশন করে বার করতে হবে। ওয়ান জিরো 10100, এইটা উত্তর হবে। এখানে যেহেতু পার্সেন্টেজ হবে একটা, তাই বাকি 2টো শূন্য উঠে যাবে। কেমন? এটা হলো আনসার। পরেরটা দেখে নিই। পরের প্রশ্ন, ইফ দি অ্যাভারেজ এজেস অফ রাকেশ অ্যান্ড মোহন ইজ 15, অ্যাভারেজ এজেস অফ মোহন অ্যান্ড রমেশ ইজ 12, অ্যান্ড দি অ্যাভারেজ এজেস অফ রাকেশ অ্যান্ড রমেশ ইজ 13, দেন দি এজ অফ মোহন ইজ। আচ্ছা, রাকেশ অ্যান্ড মোহন হলো, অ্যাভারেজ এজ বলেছে 15, তাহলে টোটাল হলো 30। অ্যাভারেজ এজ অফ মোহন অ্যান্ড রমেশ হচ্ছে 12, মানে টোটাল হলো 12 দুগুণে 24। অ্যাভারেজ এজেস অফ রাকেশ অ্যান্ড রমেশ হলো 26 হবে, 13 হলে টোটাল হবে 26, তাই তো। সব কটাকে অ্যাড করে দিই, তাহলে রাকেশ, রমেশ আর মোহন সবারটা মিলিয়ে হচ্ছে
10 80 হচ্ছে, তাই তো? 2 দিয়ে যদি ডিভাইড করে দিই দুদিকটাকে, তাহলে হচ্ছে 40। আচ্ছা, আমাদের জিজ্ঞেস করেছে কি এজ অফ মোহন। এজ অফ মোহন যদি বার করতে হয় এখান থেকে, তাহলে আমাকে এখান থেকে রাকেশ আর রমেশটাকে বাদ দিতে হবে। রাকেশ আর রমেশ হচ্ছে 26, তাহলে 40 মাইনাস 26, তাই তো? 4 14, অপশন হবে, উত্তর হবে অপশন সি 14। ঠিক আছে, পরের অঙ্ক, সাম অফ প্লেস ভ্যালুজ অফ 2 ইন 2424, প্লেস ভ্যালু, স্থানীয় মান জিজ্ঞেস করেছে। 2 4 2 4, প্লেস ভ্যালুজ অফ দ্য 2, তার যোগফল চাই। আচ্ছা, এটা হলো ইউনিট প্লেস, এটা 10th প্লেস, 100 প্লেস, 1000 প্লেস। তাহলে 1000 প্লেসের হলো 2 ইন্টু 1000 প্লাস 10th প্লেসের হলো 2 ইন্টু 10, তাহলে 2000 প্লাস 20, 2020 হবে উত্তর, অপশন ডি। পরের প্রশ্ন, 1/2 of a certain number is equal to 65% of the second number. Find the ratio of first to second number. দুটো নাম্বারকে যদি এক্স আর ওয়াই ধরে নিই, তাহলে আমি কি করে করব অঙ্কটা? 1/2 of a certain number, সার্টেন নাম্বার এক্স ধরছি, তাহলে হাফ অফ এক্স ইজ ইকুয়াল টু, ঠিক যেভাবে দিয়েছে সেভাবে লিখে যাব, 65% অফ দ্য সেকেন্ড নাম্বার। সেকেন্ড নাম্বার আমি ধরছি ওয়াই, তাহলে 65/100 অফ ওয়াই। আমায় জিজ্ঞেস করেছে রেশিও অফ ফার্স্ট টু সেকেন্ড নাম্বার, মানে আমায় বার করতে হবে এখান থেকে এক্স বাই ওয়াই। তাহলে এক্স বাই ওয়াই হচ্ছে 65/100 ইন্টু 2, 50, 13:10 হবে উত্তর, অপশন ডি। পরের প্রশ্ন, ইন আ ক্লাস অফ 49 স্টুডেন্টস দ্য রেশিও অফ গার্লস টু বয়েজ ইজ 4:3। ঠিক আছে, জিজ্ঞেস করেছে বালিকা ও বালকের অনুপাত 4:3, তাহলে যদি 4 জন বালিকা শ্রেণী ছেড়ে চলে যায়, ইফ 4 গার্লস লিভ দ্য ক্লাস দ্য রেশিও অফ দ্য গার্লস টু বয়েজ উইল বি। আমাদের জিজ্ঞেস করেছে কিন্তু বালিকা থেকে, বালিকা ও বালকের অনুপাত। ঠিক আছে, তাহলে ইন আ ক্লাস অফ 49 স্টুডেন্টস, ঠিক আছে, তাহলে 49 4:3, বয়েজ কতজন আছে দেখে নিই। 4:3 মানে হচ্ছে, আচ্ছা 3 হচ্ছে বয়েজ, তাহলে 3 ডিভাইডেড বাই 4 প্লাস 3 হলো 7, তাহলে 21 জন ছেলে আছে। ঠিক আছে, তাহলে গার্লস কতজন আছে? 49 মাইনাস 21, 28 হচ্ছে। 4 জন যদি ছেড়ে দেয়, মেয়েরা যদি 4 জন ছেড়ে দেয়, তাহলে মেয়েরা 24 জন হবে, তাই তো? তাহলে দ্য রেশিও অফ গার্লস টু বয়েজ উইল বি 24:21, 21 জন ছেলে ছিল, আমরা আগেই দেখে নিয়েছি, তাহলে 8:7, 8:7 হবে বয়েজ, এই গার্লস ইজ টু বয়েজ, 8:7 হবে উত্তর। ঠিক আছে, পরের প্রশ্ন, পরের অঙ্ক, আ জেনারেল অফ অ্যান আর্মি ওয়ান্টস টু ক্রিয়েট আ ফরমেশন অফ স্কোয়ার ফ্রম 3656 আর্মি মেন। ঠিক আছে, আফটার অ্যারেঞ্জমেন্ট হি ফাউন্ড সাম আর্মি মেন রিমেন্ড আনইউজড, দেন দ্য নাম্বার অফ সাচ আর্মি মেন রিমেন্ড আনইউজড ওয়াজ। একজন সেনাপ্রধান এত সেনা দিয়ে একটা বর্গরূপ গঠন করতে চান। বর্গরূপ মানে আমাদেরকে স্কোয়ার রুট বার করতে হবে, সোজা কথা। স্কোয়ার রুট থেকে রিমাইন্ডার যেটা পড়ে থাকবে সেটাই হচ্ছে দ্য নাম্বার অফ আর্মি মেন রিমেনিং আনইউজড। ঠিক আছে, তাহলে 36562 এর স্কোয়ার রুট কী করে আমরা বার করব? স্কোয়ার রুট যারা বার করতে জানেন না, তাহলে একবার তারা দেখে নিন কীভাবে করছি। 1 দিয়ে দেখতে হবে ফার্স্টে, তাহলে গেল 1, পরের দুটো জোড়া জোড়া সংখ্যা নিতে হয়, 265 হচ্ছে। আচ্ছা 265 28 দিয়ে হচ্ছে না, 29 দিয়ে হবে 9, 29 দিয়ে হচ্ছে 261,
4 পড়ে থাকছে এখানে, ঠিক আছে। পরের দুটো জোড়া আবার নামবে, 62 জোড়াটা নামছে এখানে। আচ্ছা, এখানে হলো 9 দিয়ে করলাম, 380, 9 9 81, 381 হচ্ছে। আচ্ছা, এখানে আর এক, তাহলে 381 দিয়ে হলো 81, অর্থাৎ 81 হচ্ছে রিমাইন্ডার পড়ে থাকছে, তাই তো। রিমাইন্ডার যদি 81 পড়ে থাকে, নাম্বার অফ আনইউজড মেন হবে 81। পরের প্রশ্ন দেখে নিই। ইফ স্পিড অফ 1/3 মিটার পার সেকেন্ড ইজ কনভার্টেড ইন্টু কিলোমিটার পার আওয়ার। এর আগের একটা অঙ্কতেই আমরা দেখলাম 1/3 মানে হলো 10/3 মিটার পার সেকেন্ড, যেটাকে আমাদের কিলোমিটার পার আওয়ারে চেঞ্জ করতে হবে। তাহলে 18/5 দিয়ে আমরা গুণ করব, উল্টোটা, তাই তো। তাহলে 2 আর 6, 12 কিলোমিটার পার আওয়ার হবে উত্তর। পরের প্রশ্ন দেখে নিই। A man covered a distance of 12 kilometer in 90 minutes by cycle. How much distance will he cover in 3 hours if he rides the cycle at uniform speed? 90 মিনিট আছে, আওয়ার আছে, মিক্স করা আছে, আমাদেরকে এক ইয়েতে আনতে হবে, তাই তো। তাহলে 90 মিনিট মানে হচ্ছে 90/60 আওয়ার্স, অর্থাৎ 3/2 ঘন্টা, 3/2 আওয়ার্স, ঠিক আছে। এবার 3/2 আওয়ার্সে 12 কিলোমিটার যাচ্ছে, তাহলে 1 ঘন্টায় যাবে 12/3, 3/2, আর 3 ঘন্টায় কত যাবে? সিম্পলি সলভ করব, 2টা উপরে উঠে যাবে আর 3টা মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে হয়ে যাবে 24 কিলোমিটার। উত্তর অপশন বি, ঠিক আছে। পরের প্রশ্ন। A tank can be filled up by pipe X in 2 hours, ঠিক আছে, and pipe Y in 6 hours. বেশ, তাহলে X ভর্তি করতে পারে 2 আওয়ার্সে, Y ভর্তি করতে পারে 6 আওয়ার্সে, টোটাল হলো আমার 6 ইউনিটস। 2 ঘন্টায় ভর্তি করছে মানে এফিসিয়েন্সি 3, Y 6 ঘন্টায় ভর্তি করছে মানে এফিসিয়েন্সি 1, ঠিক আছে। এবার বলছে অ্যাট 10 AM পাইপ এক্স ওয়াজ ওপেন্ড, এক্স পাইপটা 10টার সময় খোলা হলো। অ্যাট হোয়াট টাইম উইল দ্য ট্যাঙ্ক বি ফিল্ড আপ ইফ পাইপ ওয়াই ইজ ওপেন্ড 11 AM? তাহলে 10টা থেকে 11টা এই সময়টা পাইপ এক্স একাই জল ভরে গেছে, তাই তো। 11টার পরে এক্স প্লাস ওয়াই ভরেছে। বেশ, পাইপ এক্স যদি 2 ঘন্টায় 6 ইউনিটস ভরে, মানে টোটালটা ভরে, তাহলে 1 ঘন্টায় কত ভরবে? হাফ, মানে 3 ইউনিটস, ঠিক আছে। মানে 10টা থেকে 11টা পাইপ এক্স 3 ইউনিটস ভরেছে, আর কত ইউনিট বাকি আছে? 3 ইউনিট বাকি আছে, ঠিক আছে। 3 ইউনিট বাকি আছে, 3 ইউনিট এক্স প্লাস ওয়াই দুজনে মিলে ভরেছে। আর এক্স আর ওয়াই এর মিলিত মানে এফিসিয়েন্সি কত? 3 + 1, তাহলে হলো 3/4। 3/4টাকে যদি আমরা আওয়ার্সে কনভার্ট করি, 45 হচ্ছে, সরি মিনিটসে কনভার্ট করি, 45 হচ্ছে। তাহলে 1 ঘন্টা, এখানে হলো 1 ঘন্টা প্লাস 45 মিনিটস, তাহলে 11টায় যদি ওয়াই নলটা খোলা হয়, তাহলে 11টা থেকে 1 ঘন্টা 45 মিনিটস, উত্তর হবে 12:45 PM, তাই তো। অপশন এ হবে আনসার, ট্যাঙ্কটা ভর্তি হবে 12:45-এ। লাস্ট কোয়েশ্চেন। টু কভার আ ডিস্টেন্স অফ 315 কিলোমিটার ইন 2.8 আওয়ার্স, হোয়াট শুড বি দি অ্যাভারেজ স্পিড অফ দ্য কার? ঠিক আছে, স্পিড হলো আমরা জানি ডিস্টেন্স বাই টাইম, অ্যাভারেজ স্পিড কত হবে জিজ্ঞেস করেছে, 315 বাই, আচ্ছা মিটার পার সেকেন্ডে আছে, খেয়াল করতে হবে, 2.8, ঠিক আছে। আচ্ছা, যদি এটাকে মিটার পার সেকেন্ডে করতে হয় তাহলে 5/18 দিয়ে ডিভাইড করতে হবে। 315 × 5
28 এই 2.8টার ওপরের ডেসিমালটা নিয়ে নিচ্ছি, 10 দিয়ে গুণ করে দিলাম, নিচে থাকছে আমার 28 আর 18। ঠিক আছে, এবার একটু দেখে নিই। 3 6 আর 5 দিয়ে যাচ্ছে, 2 5 আর 14 দিয়ে যাচ্ছে। আচ্ছা 7 2 আর 14, 7 5 আর এটা গেল, আর হচ্ছে 3 2 আর 3 5 আর। বেশ, তাহলে হচ্ছে 25 5 25 125, 125 ডিভাইডেড বাই 4, 4 3 আর 12, 31.25 মিটার পার সেকেন্ড। অপশন হবে, উত্তর হবে 31.25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, বেশ, তাহলে আজকে আমরা 2019-এর PYQ অঙ্ক সমস্ত করে নিলাম ফুড এসআই। এরপরে আপনারা আরও হয়তো অন্যান্য অ্যারিথমেটিকের এরকম একটা করে আমরা মক টেস্ট পেপার আনবো আপনাদের জন্য। 2014টাও করানো হবে, কিন্তু আমার মনে হয় যে এটা যেহেতু বেশ খানিকটা লেন্দি হয়ে গেল, যদি 50টা করে প্রশ্ন আমরা না পারি, আমরা অন্তত 30টি করে প্র্যাকটিস করার চেষ্টা করব। ঠিক আছে, এছাড়াও ডেলি ভিডিওস আমাদের যেরকম আসবে চ্যানেলে, কাল সকালেও হয়তো একটা মক টেস্ট থাকবে আপনাদের জন্য। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ফর ফার্দার নোটিফিকেশনস বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর পড়াশোনাটা চালিয়ে যাবেন। ঠিক আছে, ধন্যবাদ।